এই মসজিদটা মূলত স্থাপন করছে মাতুমিয়া সাহেব, এখানে ইসলাম প্রসার করতে আসছিল, ইসাকা বংশের লোক। ওনার অরিজিনাল নাম হলো মাহতাবউদ্দিন ভূঁইয়া। বাংলার 12 ভূঁইয়া, 1 ভূঁইয়া ইসাকা বংশের, ভারতের মুর্শিদাবাদ থেকে উনি আসছে এখানে ইসলাম প্রচার করার জন্য। মাতুমিয়া সাহেবের একজন মুরব্বী আওলাদ। আমার জ্যাঠা মরহুম রহিমুল্লাহ চৌধুরী সাহেবের কবরটা আপনাকে দেখাব। যেমন মরহুম তাজউদ্দিন সাহেব ওনার ফ্যাক্টরি ম্যানেজার ছিলেন। মাতুমিয়া সাহেবের এই কবরটাই হয়তো সবাই অনুমান বলতেছে এই বটগাছ এবং এই বটগাছের আশপাশে। হ্যাঁ, মরহুম রহিমুল্লাহ চৌধুরী 64-এ উনি এমএলএ ছিলেন। আচ্ছা 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 পাকিস্তানের এমএলএ ছিলেন, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। মসজিদটা প্রথম ছিল এই মাটির গুদাম, এরপরে গম্বুজওয়ালা মসজিদ, এর আগে আবার টিনের ছিল। দাগনভূঞা উপজেলার একমাত্র এমএলএ। হ্যাঁ, ওনার পরে আর স্বাধীনতার পরে দাগনভূঞা থেকে কেউ আর এমএলএ হয় নাই। ভিডিওর শুরুতে আমরা জানার চেষ্টা করব বাংলার 12 ভূঁইয়ার সর্দার ইসা খাঁয়ের সঙ্গে আমাদের আজকের ভিডিওর মূল চরিত্র মাহতাবউদ্দিন ভূঁইয়া বা মাতুমিয়া সাহেবের বংশীয় কোনো যোগসূত্র পাওয়া যায় কিনা, কবে কিভাবে কেন ওনারা আমাদের এই অঞ্চলে এসেছিলেন সেই বিষয়েও একটু নজর দেওয়া যাক। একটা বিষয় আপনাদেরকে অবগত করে রাখি, বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে সকলে কিন্তু মুসলমান নয়। এদের মধ্যে অন্যতম একজন রয়েছে কেদার রায়। এই কেদার রায় চরিত্রের সঙ্গে আমাদের আজকের ভিডিওর যোগসূত্র রয়েছে। চলুন সেটি কিভাবে একটু জেনে আসি। ইতিহাস থেকে জানা যায় কেদার রায়ের এক কন্যা ছিল যার নাম ছিল স্বর্ণময়ী। সে ছিল বিধবা। অভিযোগ রয়েছে কেদার রায়ের এই বিধবা কন্যাকে কোনো এক কারণে ইসা খাঁ অপহরণ করেন। এরই জেদ ধরে কেদার রায় তার সৈন্যবহর নিয়ে ইসা খাঁয়ের শহরে আক্রমণ করেন। ইসা খাঁ শহর ও জমিদারিত্ব দখল করে নেয় কেদার রায়। তখন ইসা খাঁ চলে যান মেদিনীপুর তার স্ত্রী ফাতেমা খানের ফুলদি জমিদার বাড়িতে এবং জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1599 সনে এই ফুলদি জমিদার বাড়িতে। ইসা খাঁয়ের ভাইদের মধ্যে একজন ছিলেন ইসমাইল খাঁ। ইসা খাঁয়ের মৃত্যুর পর ইসা খাঁয়ের ভাইদের জমিদারিত্ব টিকিয়ে রাখতে এই ইসমাইল খাঁয়ের ভূমিকাই ছিল সব থেকে বড়। জানা যায় ভাইদের জমিদারির রক্ষার্থে ত্রিপুরা রাজ্যের জমিদারের সঙ্গে এই ইসমাইল খাঁয়ের যুদ্ধ হয় এবং তিনি এই যুদ্ধে জয়লাভ করেন। এই ত্রিপুরা রাজ্যের অংশ ছিল আমাদের আজকের এই ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী। সম্পূর্ণ ত্রিপুরা রাজ্য ইসমাইল খাঁ দখল করেন এবং পুনরায় এই অঞ্চলে জমিদারি স্থাপন করেন। সেই থেকে মূলত আমাদের অত্র অঞ্চলে ইসা খাঁয়ের বংশধররা ইসলাম প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকেন। বর্তমানের বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন এবং বসবাস করা শুরু করেন। আজকের ভিডিওর মূল চরিত্র মাহতাবউদ্দিন ভূঁইয়া এবং দাগনভূঞা সাহেব, যার নামে দাগনভূঞা উপজেলার নামকরণ করা হয়। ওনারা দুজনও কিন্তু আমাদের এই অঞ্চলে এসেছিলেন ইসলাম প্রচার ও প্রসারের জন্য। স্থানীয় তথ্যসূত্র এবং ইতিহাস থেকে যতটুকু ধারণা পাওয়া যায়, মাহতাবউদ্দিন ভূঁইয়া এবং দাগনভূঞা একই গোত্রের এবং ইসা খাঁর বংশধর। এই মুহূর্তে আমরা আছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার 7 নং মাতুমিয়া ইউনিয়নের ঠিক মাতুমিয়া সাহেবের বাড়ির সামনে। এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি প্রায় 350 থেকে 400 বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। তো আমরা এই মসজিদটির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এটি হচ্ছে দাগনভূঞা উপজেলার 7 নং মাতুমিয়া ইউনিয়ন। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে মাতুমিয়া বাজার। পাশে রয়েছে মাতুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাতুমিয়া ইউনিয়ন পরিষদটি রয়েছে ঠিক পুকুরের পূর্ব পাশে। চলুন আমরা আগে এই মসজিদটি সম্পর্কে জেনে আসি, তারপর অন্যান্য বিষয় নিয়ে আলাপ করা যাবে। আমরা স্থানীয় একজন মুরব্বির সাথে কথা বলবো, যদিও পাশে এই মসজিদের ইমাম বা খতিব সাহেব বসে আছেন, ওনার সাথে আমরা একটু পরে কথা বলবো। আগে মুরব্বির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি একটু বলেন। আবু তাহের। আবু তাহের, আপনার বয়স কত হবে? 70 বা 75। 70-75 বয়স হবে। এই মসজিদটির পুরো নাম কি? মাতুমিয়া মসজিদ। মাতুমিয়া মসজিদ বা মাতুমিয়া কেন্দ্রীয় মসজিদ। কেন্দ্রীয় মসজিদ। আচ্ছা, আপনার জানা মতে এই মসজিদটি কত বছর আগে নির্মাণ করা হয় বা নির্মিত হয়? ধরেন আমরা শুনছি আর কি, আমরা দেখি না, আমার মুরব্বীরা হয়তো কইছে দিন শুনছি, হয়তো 400-500 বছর আগের এরকম হইব। কে নির্মাণ করেছে সেই বিষয়ে কি কিছু জানা আছে? মাতুমিয়া সাহেব হে করে গেছে মনে হয়, যে এটা আর কি, যেটা আপনারা জানতে পেরেছেন। ওনার কবরটা কোথায় সেটা কি আপনারা জানেন? না, আনুমানিক কারো কাছ থেকে শুনেছেন যে কোথায় হতে পারে? ধরেন হয়তো কেউ কেউ বলে বটগাছের তলে এটা আছে, এরকম। আপনার নাম পরিচয়টা যদি একটু দেন। আমার নাম মাওলানা মাহফুজুর রহমান। জি, আপনি এই মসজিদের কি দায়িত্বে রয়েছে? আমি এই মসজিদের ইমাম প্লাস খতিব। আচ্ছা আচ্ছা, কত বছর যাবত আছেন আপনি? এটা আমি 2000 সাল থেকে এই পর্যন্ত আছি। এর আগে আমার পিতারা ছিল, দাদা ছিল, ফিজা ছিল, আমি হলাম 6 নম্বর জেনারেশন।
আচ্ছা আচ্ছা, আপনি মাতুমিয়া সাহেব সম্পর্কে বা মাতুমিয়া সম্পর্কে যদি আমাদেরকে কিছু তথ্য জানাতেন। মাতুমিয়া সাহেব পূর্বেকার এখানে আসছিল, উনি ভারতের মুর্শিদাবাদ থেকে আসছিল। জি, আচ্ছা ইসাকা বংশের 12 ভূঁইয়ার এক ভূঁইয়া ইসাকা বংশ ছিল, ওনার বংশধর মাতুমিয়া সাহেব তিনি এবং আমাদের বংশের আলেম সৈয়দ শেখ রানা মোল্লাকে নিয়ে এখানে ইসলাম প্রচার করার জন্য এখানে আসছে। তিনি এই জায়গাটা ভালো লেগেছে, তো এখানে উনি বাড়ি করছে। বসতি গঠন করেন। হ্যাঁ, বিভিন্ন জাতিকে এখানে নিয়ে আসছে উনি। এই মসজিদটা কত সালে নির্মাণ হয়েছে এই ব্যাপারে কি আপনার কোনো এই ধারণা আছে? মসজিদটা 300 বছরের উপরে হয়ে গেছে। 300 বছরের অধিক। অধিক। এই যে মাতুমিয়া সাহেবের সমাধি বা কবরটা কোথায় যদি আমাদের? মাতুমিয়া সাহেবের এই কবরটাই হয়তো সবাই অনুমান বলতেছে এই বটগাছ এবং এই বটগাছের আশপাশে। আমরা মাতুমিয়া সাহেবের আরও একজন বংশধরকে পেয়ে গেলাম, ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব মাতুমিয়া সাহেব সম্পর্কে। আসসালামু আলাইকুম, আপনার নাম পরিচয়টা যদি আমাদেরকে একটু দেন। আমার নাম আকবর মোহাম্মদ সাইদুল্লাহ, আমার বাবার নাম সিদ্দিকুল্লাহ চৌধুরী। আচ্ছা আচ্ছা হ্যাঁ, রহিমুল্লাহ চৌধুরীর ভাতিজা। আচ্ছা, আপনারা তো আমাদের বাড়ি এটা। যতটুকু জানতে পেরেছি আপনি মাতুমিয়া সাহেবের বংশধর, কততম বংশধর? 16-17 ফেনি চলে গেছে অলরেডি, আচ্ছা 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 মনে হয় আর আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, মাতুমিয়া সাহেব গত হয়েছে কত বছর, এটা কি ধারণা আছে? না, আমাদের কোনো উনি ধারণা নাই। মৃত্যুবরণ করেছে কত না, সালে? কোনো ধারণা নাই। এটা ওনার অরিজিনাল নাম হলো মাহাতাবউদ্দিন ভূঁইয়া। অরিজিনাল নাম যেটা আমরা জানতে পেরেছিলাম আগে আপনাদেরকে জানিয়েছি মাহাতাবউদ্দিন ভূঁইয়া, এমনটা আমরা আরও আগেও জানতে পেরেছি। তো ওনার কবরটা কোথায় সেই বিষয়ে কি ওনার আপনাদের কবরটা অনেকেই বলে যে বটগাছের নিচে, আচ্ছা আচ্ছা, কিন্তু তাও আমাদের বাড়ির মুরব্বীরা সবাই কিন্তু শিওর না, তারপরেও বলে যে একটা জেনারেশন পার হয়েছে, সেক্ষেত্রে অনেকটা বেশ কম হতে পারে। হইতে পারে, সেটা ঠিক আছে। আমার সাথে আসুন, একজন মাতুমিয়া সাহেবের একজন মুরব্বী আওলাদ, জি, আমার জ্যাঠা মরহুম রহিমুল্লাহ চৌধুরী সাহেবের কবরটা আপনাকে দেখাবো এখন। আচ্ছা, কোথায় এটা? এই যে কবরটা, এই কবরটা হচ্ছে যে, হ্যাঁ, মরহুম রহিমুল্লাহ চৌধুরী 64-এ উনি এমএলএ ছিলেন। আচ্ছা 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 পাকিস্তানের এমএলএ ছিলেন, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি মারা গেছেন কত সালে? 1985 সালে 27 ডিসেম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে ওনার কবর। ওনার কবর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওনার ছেলে মেয়ে কয়জন আছে? 2 ছেলে আচ্ছা আচ্ছা, 2 ঢাকায় আছে। হ্যাঁ, এখন কি আছেন ওনারা? আছেন। আচ্ছা আচ্ছা, তত্ত্বাবধান করেন আপনাদের এই যে ওনাদের এগুলো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বংশীয় সম্পত্তি যেগুলো, এগুলো তত্ত্বাবধান করেন? তত্ত্বাবধান আমি আসেন? করি। হ্যাঁ, আমি করি। আচ্ছা, দাগনভূঞা উপজেলার একমাত্র এমএলএ। হ্যাঁ, ওনার পরে আর স্বাধীনতার পরে দাগনভূঞা থেকে কেউ আর এমএলএ হয় নাই। আচ্ছা আচ্ছা, যেটাকে এমএলএ আমার এমপিও হয় নাই। আচ্ছা, এমএলএ বলতে আপনি MLA বুঝতে মানে পারতেছেন সেটা member of national পাকিস্তান আমলে উনি আমাদের দাগনভূঞা উপজেলার কৃতি সন্তান যিনি এমএলএ ছিলেন, এমনটা উনি বলতে চাচ্ছেন। তো এরপর থেকে দাগনভূঞা উপজেলার আর কোনো এমপি এ পর্যন্ত আমাদের দাগনভূঞা উপজেলায় হয়নি, উনি এমনটাই বলতে চাচ্ছেন। হ্যাঁ, এটাই সত্য। উনি যখনই পাকিস্তানের ইয়ার থেকে সচিবালয় থেকে কোনো সচিব রিটায়ারমেন্টে যাইতো, উনি লগে লগে ওনার অফিসে আনি বসাইতো, সম্মানী একটা ভাষা দিত, ওনার কাছে অ্যাডভাইস নিত। যেমন মরহুম তাজউদ্দিন সাহেব ওনার ফ্যাক্টরি ম্যানেজার ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক বিষয় এটা তো। হ্যাঁ, মরহুম তাজউদ্দিন সাহেব ওনার ফ্যাক্টরি ম্যানেজার ছিল। সোহেল তাজ। আচ্ছা, ওনার পুরো নামটা যদি একটু বলেন। পুরো নাম কার? ওই যে যার কথা বলতেছেন যিনি এমএলএ ছিলেন। আচ্ছা, মরহুম রহিমুল্লাহ চৌধুরী। মরহুম রহিমুল্লাহ চৌধুরী। আপনার সম্পর্কে কি হয়? আমার আপন জ্যাঠা। মাতুমিয়া সাহেবের সাথে ওনার সম্পর্কটা যদি উনি মাতুমিয়া সাহেবের আওলাদ। আমার 2 জেনারেশন আগে, আমার বাবার ভাই আর আমার বাবার বড় ভাই। অর্থাৎ আপনার জেনারেশন থেকে 2 জেনারেশন থেকে আগে। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার কবরটা একটু দেখেন তো। এই স্কুলটাও উনি করছে, করিমুল্লাহ হাই স্কুলটা। করিমুল্লাহ হাই স্কুলটা উনি। তার নাম স্কুল। আচ্ছা 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 আচ্ছা, এই স্কুলটাও উনি করছে। আমরা স্থানীয় আরও একজন যুবকের সাথে কথা বলবো এবং মাতুমিয়া সম্পর্কে বা মাহাতাবউদ্দিন ভূঁইয়া সম্পর্কে জানার চেষ্টা করব। তোমার নাম পরিচয়টা যদি একটু দিতে। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রবিউল হোসেন, আমি পাশের বাড়িরই সন্তান। তোমার বয়স কত হবে? আমার বয়স 20। তোমার বয়স 20-22 জি, এরকম হতে এরকম। পারে। এই মসজিদটির নাম কি যদি আমাদেরকে একটু জানাতে, তোমার জানা মতে? আমাদের জানা মতে এটা হলো মাতুমিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। মাতুমিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। জি। আচ্ছা, তুমি এটি হচ্ছে মসজিদের মূল অংশ, যেটি বলা হচ্ছে 400 বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে মসজিদের পরিধি কিন্তু বাড়ানো হয়। এই মুহূর্তে আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদের একদম পুরাতন অংশটি। হ্যাঁ, এই যে এটি হচ্ছে যে মিম্বার।
এবং এই যে দেখতে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু এই দিকটাতে আপনার মসজিদের পরিধি বাড়ানো হয়। তো ইয়াং মানুষ, তুমি কি এই ব্যাপারে আমাদেরকে একটু তথ্য দিতে পারো যে এই মসজিদটি কত বছর পূর্বে নির্মাণ করা হয় বা এই মসজিদের নির্মাণকাল কত বছর বয়স হতে পারে? আমরা তো দেখি না, আমরা মুরব্বীর মাধ্যমে শুনেছি এটা প্রায় 400 থেকে 500 বছর পুরনো। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আমরা অনেকের কাছ থেকে জানতে পেরেছি বেশিরভাগ মত রয়েছে এই বটগাছের নিচে মাতুমিয়া সাহেবের কবর। যদিও এখন পর্যন্ত শিওর না, অনেকে বলতেছে যে এখানেই হচ্ছে এই বটগাছের নিচে হচ্ছে যে ওনার কবরটা। তো বিশাল আকৃতির এই বটগাছটি দেখে যদি এখানে ওনার কবর হয়ে থাকে, এটাও কিন্তু প্রায় 300 থেকে 300 বছর পূর্বের একটি বটগাছ।